এটা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্সের সেকেন্ড ভিডিও। এখানে যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হলো ডিরাইভেশন অফ ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু এ থিন ইউনিফর্মলি চার্জড স্পেরিক্যাল শেল, তারপর ইকুইপটেনশিয়াল সারফেসেস, তারপর ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। এখন আমরা ইউনিফর্মলি চার্জড থিন স্পেরিক্যাল শেলের জন্য ইলেকট্রিক পটেনশিয়ালের এক্সপ্রেশন বের করব। জেনারেলি এখানে তিনটা রেফারেন্স পয়েন্টের জন্য ইলেকট্রিক পটেনশিয়াল বের করা হয়। একটা হচ্ছে এট এ পয়েন্ট আউটসাইড দ্য শেল, আরেকটা হচ্ছে এট এ পয়েন্ট অন দ্য সার্ফেস অফ দ্য শেল, অ্যান্ড আরেকটা হচ্ছে এট এ পয়েন্ট ইনসাইড দ্য শেল। এখন দেওয়া আছে যে শেলটা ইউনিফর্মলি চার্জড, অর্থাৎ তার মধ্যে যতটাই চার্জ আছে সবটা চার্জ ইউনিফর্মলি থিন স্পেরিক্যাল শেলটার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। এখন ধরে নিলাম এই শেলটার টোটাল চার্জ হলো কিউ। এখন যদি আমরা ইলেকট্রিক পটেনশিয়ালের এক্সপ্রেশন বের করি এট এ পয়েন্ট আউটসাইড দ্য শেল, তখন এই যে শেলটা একটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করবে, অর্থাৎ একটা পয়েন্ট চার্জের মতো ব্যবহার করবে। আমরা জানি যে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক পটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়, যেটা ছিল ইলেকট্রিক পটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর, যেখানে আরটা হচ্ছে পয়েন্ট চার্জ থেকে ওই রেফারেন্স পয়েন্টের ডিস্টেন্সটা, আর কিউটা হচ্ছে টোটাল চার্জ। তাহলে স্পেরিক্যাল শেলটার জন্য এক্সপ্রেশনটা সেমই হবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। এখন আমরা যদি তার সারফেসের উপরে, অর্থাৎ শেলটার সারফেসের উপরে কোনো একটা পয়েন্ট নেই, তখন আমরা ইলেকট্রিক পটেনশিয়ালের এক্সপ্রেশনটা ইজিলি বের করে নিতে পারবো। কেবলমাত্র আগের এক্সপ্রেশনের স্মল আরের জায়গাতে রেডিয়াস অফ দ্য শেল অর্থাৎ ক্যাপিটাল আর বসিয়ে দিলেই হবে। তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল অন দ্য সারফেস অফ দি শেল ইজ ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর, যেখানে আরটা হচ্ছে ওই শেলের রেডিয়াস। এখন আমরা একটা পয়েন্ট কনসিডার করলাম যেটা শেলের ভিতরে আছে, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে শেলের ভিতরে কোনো একটা ইউনিফর্মলি চার্জড থিন শেলের ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। এখন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পটেনশিয়াল? আমরা জানি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পটেনশিয়ালের মধ্যে যে ম্যাথমেটিক্যাল রিলেশনটা আছে সেটা হলো ই ইজ ইকুয়াল টু, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস অফ পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর। এখন ই ইজ ইকুয়াল টু যদি জিরো বসিয়ে দেয় তাহলে ডিভিডিআর ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কারণ কোনো একটা কোয়ান্টিটির ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে ওই কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট। তো শেলের ভিতরে পটেনশিয়ালটা কনস্ট্যান্ট, এবং এই ভ্যালুটা কোনটা হবে? এই ভ্যালুটা হবে সারফেসের যে পটেনশিয়ালের ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই হবে, অর্থাৎ ইনসাইড দ্য শেল ইলেকট্রিক পটেনশিয়াল হবে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর, যেখানে আরটা হচ্ছে শেলের রেডিয়াস। এখন আমরা যদি গ্রাফ ড্র করি পটেনশিয়াল ভার্সেস ডিস্টেন্সের মধ্যে, তাহলে দেখা যাবে যে স্পেরিক্যাল শেলের রেডিয়াস অবধি ইলেকট্রিক পটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ স্ট্রেট লাইন। তারপর ভি প্রপোর্শনাল টু 1/r এই রিলেশন দিয়ে বা এই রিলেশন অনুসারে সে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকে। এখন আমরা ইকুইপটেনশিয়াল সারফেস সম্পর্কে আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস এমন একটা সারফেস যে সারফেসের প্রত্যেকটি পয়েন্টে, ওই সারফেসের উপর প্রত্যেকটি পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল সেম। সুতরাং আমরা বলতে পারি ইকুইপটেনশিয়াল সারফেসের উপর যে কোনো একটি পয়েন্ট থেকে যে কোনো একটি পয়েন্টের
মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। এখন আমরা ইকুইপটেনশিয়াল সারফেসের কয়েকটি ইম্পর্টেন্ট প্রপার্টিজ দেখব। ইলেকট্রিক ফিল্ড লাইন্স সবসময় ইকুইপটেনশিয়াল সারফেসের সাথে পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ মেক্স 90 ডিগ্রি উইথ দ্য ইকুইপটেনশিয়াল সারফেস। টু ইকুইপটেনশিয়াল সারফেসেস নেভার ক্রস ইচ আদার, অর্থাৎ দুইটা ইকুইপটেনশিয়াল সারফেস কোনো সময় একটাকে একটা ক্রস করবে না। যদি ক্রস করে বা যদি ইন্টারসেক্ট করে তাহলে অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্টে আমরা ইলেকট্রিক পটেনশিয়ালের দুইটা ভ্যালু পাবো, যেটা ইকুইপটেনশিয়াল সারফেসের জন্য কোনোদিনই সম্ভব না। ইকুইপটেনশিয়াল সারফেসের উপর একটা পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্টে একটা টেস্ট চার্জকে নিয়ে যেতে ওয়ার্ক ডানের পরিমাণ হবে 0, অর্থাৎ দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ টেস্ট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট অন ইকুইপটেনশিয়াল সারফেস ইজ 0। যেখানে ইলেকট্রিক ফিল্ডের ডেন্সিটি বেশি থাকবে সেখানে ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি একটু কাছাকাছি হয়, আর যেখানে ইলেকট্রিক ফিল্ডের ডেন্সিটি কম বা স্ট্রেংথ কম সেখানে ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি একটু দূরে দূরে থাকে। এখন আমরা পয়েন্ট চার্জের জন্য ইকুইপটেনশিয়াল সারফেসেস ড্র করব। ড্র করার আগে আমাদের প্রথমত মনে রাখতে হবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ মেক্স 90 ডিগ্রি উইথ দ্য ইকুইপটেনশিয়াল সারফেসেস, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি ইকুইপটেনশিয়াল সারফেসেসের সাথে বা সারফেসগুলির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সবসময়। এখন আমরা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি ড্র করব। যেহেতু ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এবং পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি চারিদিকে সুষমভাবে ছড়িয়ে পড়ে, তাই পয়েন্ট চার্জের জন্য ইকুইপটেনশিয়াল সারফেসগুলি দেখতে স্পেরিক্যাল হবে এবং এই পয়েন্ট চার্জটা ওই স্পেয়ারগুলির সেন্টারে থাকবে। কারণ আমরা জানি যে একটা স্পেয়ারের রেডিয়াস তার সারফেসের ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তার জন্য একটা পয়েন্ট চার্জ যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি, তার জন্য পারপেন্ডিকুলার সারফেস, অর্থাৎ ফিল্ড লাইন্সগুলির সাথে পারপেন্ডিকুলার সারফেস অবশ্যই স্পেরিক্যাল হতে হবে। এর জন্যই পয়েন্ট চার্জের জন্য ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি স্পেরিক্যাল হয়। এখন আমরা যদি একটা ডাইপোলের জন্য, অর্থাৎ ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স এর জন্য ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি ড্র করি, তাহলে প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি ড্র করব, কারণ আমরা জানি ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে পারপেন্ডিকুলার থাকে। স্ক্রিনে দুটি সেম ম্যাগনিটিউডের অপোজিট নেচারের চার্জ সামান্য ডিস্টেন্স দূরে থাকলে তাদের যে ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি হবে সেগুলি দেওয়া হলো। মনে রাখবে, যেখানে ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি একটু দূরে দূরে থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কম, আর যেখানে ইকুইপটেনশিয়াল সারফেসেসের ঘনত্ব একটু বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথও বেশি। সেমভাবে আমরা দুটি সেম ম্যাগনিটিউডের এবং সেম নেচারের দুটি চার্জের জন্য ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি ড্র করে নিতে পারি, যেটা স্ক্রিনে দেওয়া হলো। আমরা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি ড্র করি তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে পারপেন্ডিকুলার থাকে। যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকে তাহলে ইকুইপটেনশিয়াল সারফেসেসগুলি ওয়াই জেড অ্যাক্সিসের প্যারালাল হবে। এখন আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সম্পর্কে আলোচনা করব। ধরে নাও আমার কাছে এমন একটা সিস্টেম আছে যার মধ্যে 2 বা তার বেশি পয়েন্ট চার্জ আছে। এই পয়েন্ট চার্জগুলি ওই সিস্টেমটির কোনো না কোনো পয়েন্টে বর্তমান আছে। এখন
ওই সিস্টেমটার টোটাল পটেনশিয়াল এনার্জি হবে চার্জগুলি যে যে পয়েন্টে আছে ওই পয়েন্টে ইনফিনিটি থেকে আনতে মোট বা টোটাল যে ওয়ার্ক ডান করতে হয় সেই ওয়ার্ক ডানটি এই সিস্টেমটির মধ্যে পটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকে। ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ব্যাপারটা ভালোভাবে আরও সহজভাবে বুঝতে আমরা দুইটা পয়েন্ট চার্জ নিয়ে তৈরি একটা সিস্টেমের মধ্যে টোটাল পটেনশিয়াল এনার্জি কতটা স্টোর হয়েছে তার এক্সপ্রেশনটা বের করি। লেট ইউ অ্যাজিউম দ্যাট আমরা ধরে নিলাম যে আমাদের কাছে দুইটা পয়েন্ট চার্জ Q1 অ্যান্ড Q2 আছে, যেখানে Q1 এবং Q2 পরস্পর থেকে আর ডিস্টেন্স দূরে আছে এবং যে যে পয়েন্টে Q1 এবং Q2 রাখা আছে সে পয়েন্টগুলি হলো A অ্যান্ড B। এখন আমরা এই সিস্টেমটির পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটি বের করতে যাচ্ছি। প্রথমে Q2 পয়েন্ট চার্জের অনুপস্থিতিতে, অর্থাৎ যখন Q2 চার্জটা অ্যাবসেন্ট ছিল তখন Q1 পয়েন্ট চার্জকে ইনফিনিটি থেকে এ পয়েন্টে আনতে মোট বা টোটাল ওয়ার্ক ডান W1 = 0। এখানে টোটাল ওয়ার্ক ডান 0, কারণ যখন আমরা Q1 চার্জটাকে আনছিলাম তখন তার মধ্যে অর্থাৎ সিস্টেমটির মধ্যে কোনো চার্জ ছিল না, অর্থাৎ Q2 অ্যাবসেন্ট ছিল। যেহেতু আগে থেকে এখানে কোনো রকম চার্জ প্রেজেন্ট ছিল না, সুতরাং এখানে ইলেকট্রিক ফিল্ডও নেই, আগে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না এখানে। তো সিস্টেমটা কোনো রকমের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও অ্যাপ্লাই করছে না প্রথম যখন আমরা আনছি Q1 চার্জটাকে। তার জন্য এখানে দেখা যাচ্ছে যে Q1 চার্জটাকে আনতে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেনস্টে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, তার জন্য আমাদের কোনো ওয়ার্ক ডানও হবে না এখানে। তার জন্য টোটাল ওয়ার্ক ডান টু ব্রিং দ্য চার্জ Q1 ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট A is 0, that is W = 0। এখন Q1 চার্জটাকে A পয়েন্টে আনার পর Q2 পয়েন্ট চার্জটাকে B পয়েন্টে আমরা আনব। তো যেহেতু Q1 চার্জটা A পয়েন্টে অলরেডি প্রেজেন্ট আছে, তাই এর একটা ইলেকট্রিক ফিল্ডও থাকবে। তার জন্য Q2 চার্জটাকে ইনফিনিটি থেকে B পয়েন্টে আনতে আমাদের কিছু পরিমাণ এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে। এখন ইনফিনিটি থেকে B পয়েন্টের মধ্যে কোনো একটা পোর্শনে বা কোনো একটা জায়গায় আমরা স্মল এলিমেন্টারি ডিস্টেন্স dx নিলাম, যেটা স্মল Q1 চার্জ থেকে x ডিস্টেন্স দূরে আছে। এখন Q2 চার্জটাকে এই স্মল এলিমেন্টারি ডিস্টেন্স dx ইলেকট্রিক ফিল্ডের দিকে আনতে ওয়ার্ক ডান হবে F.dx। এখানে যেহেতু Q2 চার্জটাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে আনছি, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেনস্টে আমরা B পয়েন্টে আনতে যাচ্ছি, তার জন্য F.dxটা হবে F.dx cos 180 ডিগ্রি, যেটা আমরা লিখতে পারি F.dx = -F × dx, কারণ cos 180 ডিগ্রির ভ্যালু হলো -1। সুতরাং এখন Q2 চার্জটাকে ইনফিনিটি থেকে B পয়েন্টে আনতে টোটাল ওয়ার্ক ডান, যদি এটাকে আমরা W2 দিয়ে লিখি তাহলে W2 = ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু R মাইনাস F.dx। এখানে যেহেতু আমরা ক্ষুদ্র অর্থাৎ ভেরি স্মল এলিমেন্টারি ডিস্টেন্স আমরা কনসিডার করেছি, তার জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করেছি। এখানে F এর ভ্যালুটা হচ্ছে K × Q1 Q2 / x²। তো F এর ভ্যালুটা পুট করার পরে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের W2 আসবে K Q1 Q2 / R, যেখানে Kটা হলো 1/4πε0, যার ভ্যালুটা হলো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এখন এই সিস্টেমটির মধ্যে Q1 Q2 উভয় চার্জটাকে আনতে আমাদের টোটাল ওয়ার্ক ডান W = W1 + W2। এখানে যেহেতু W1 0, তার জন্য টোটাল ওয়ার্ক ডানটা হবে K Q1 Q2 / R। এই ওয়ার্ক ডান Q1 অ্যান্ড Q2 চার্জ নিয়ে তৈরি সিস্টেমটির মধ্যে পটেনশিয়াল এনার্জি রূপে স্টোরড থাকে। তাহলে পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কি হবে? আমরা টোটাল ওয়ার্ক ডানের যে এক্সপ্রেশনটা পেয়েছি এটাই হবে পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন, যেটা হলো K Q1 Q2 / R। Therefore we can write potential energy U = K Q1 Q2 / R, যেখানে Rটা হলো the distance between charges Q1 and Q2। এখন আমরা দেখব একটা পয়েন্ট চার্জ Q2কে ইনফিনিটি থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আনতে আমাদের টোটাল ওয়ার্ক ডান অর্থাৎ টোটাল পটেনশিয়াল এনার্জিটা কত হবে। আমরা ধরে নিলাম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা Q1 চার্জের জন্য তৈরি হচ্ছে। এখন
Q1 চার্জ থেকে R ডিস্টেন্স দূরে আমরা Q2 চার্জটাকে ইনফিনিটি থেকে আনব। এখন Q2 চার্জটাকে ইনফিনিটি থেকে Q1 চার্জ থেকে R ডিস্টেন্স দূরে আনতে টোটাল ওয়ার্ক ডান যা পটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকে হবে কে Q1 Q2 ডিভাইডেড বাই R। এখন আমরা যদি Q1 থেকে R ডিস্টেন্স দূরে পটেনশিয়াল বের করি তাহলে সেই পটেনশিয়ালটা কত হবে? সেই পটেনশিয়ালটা হবে V ইকুয়াল টু কে Q1 ডিভাইডেড বাই R। আমরা যদি পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন এবং ইলেকট্রিক পটেনশিয়ালের এক্সপ্রেশনটা ভালো করে দেখি তাহলে আমরা ইজিলি বলতে পারি যে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক পটেনশিয়াল ইন্টু চার্জ। এখানে ইন্টু যে চার্জটা হবে সেটাকে আমরা ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে নিয়ে আসি। এখন আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির একটা নতুন এক্সপ্রেশন পেয়ে গেলাম, যেটা হলো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক পটেনশিয়াল ইন্টু চার্জ। ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি এবং ইলেকট্রিক পটেনশিয়ালের এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা 3টা পয়েন্ট চার্জ নিয়ে তৈরি একটা সিস্টেমের পটেনশিয়াল এনার্জি বের করব, যেখানে 3টা পয়েন্ট চার্জ ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্সের উপরে আছে, যেটা আমাদের ফিগারে স্পষ্টভাবে দেওয়া আছে। যেখানে Q1 অ্যান্ড Q2 এর মধ্যে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে R12, Q2 অ্যান্ড Q3 এর মধ্যে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে R23, অ্যান্ড Q1 অ্যান্ড Q3 এর মধ্যে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে R13। এখানে Q1, Q2 অ্যান্ড Q3 চার্জটার যে পজিশনগুলি এটাকে আমরা A, B অ্যান্ড C দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এই সিস্টেমটার জন্য আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা বের করতে হবে। তো প্রথমে সিস্টেমটিতে যখন কোনো চার্জ ছিল না তখন ইনফিনিটি থেকে Q1 চার্জটাকে ওই ট্রায়াঙ্গুলার শেপের এ পয়েন্টে আনতে টোটাল ওয়ার্ক ডানটা কত হবে? যেহেতু আগে থেকে কোনো চার্জ ছিল না তাহলে ওয়ার্ক ডানও হবে না। যেহেতু চার্জ ছিল না তার জন্য ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নেই, তার জন্য ওয়ার্ক ডান হবে না, অর্থাৎ ওয়ার্ক ডান 0। তাহলে Q1 চার্জটাকে আনতে টোটাল ওয়ার্ক ডান আমাদের 0, যেটাকে আমরা W1 দিয়ে লিখলাম, যেখানে W1 ইজ ইকুয়াল টু 0। এখন Q1 চার্জটাকে আনার পর Q2 চার্জটাকে ইনফিনিটি থেকে বি পয়েন্টে আনতে টোটাল ওয়ার্ক ডানটা কত হবে? আমরা যদি 2 পার্টিকেল অর্থাৎ 2 পয়েন্ট চার্জ সিস্টেমটা যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে Q2 চার্জটাকে ইনফিনিটি থেকে বি পয়েন্টে আনতে টোটাল ওয়ার্ক ডানটা হবে W2 ইজ ইকুয়াল টু, যদি আমরা এটাকে W2 দিয়ে লিখি, W2 ইজ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই R12, যেখানে R12টা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন Q1 অ্যান্ড Q2। এখানে মনে রাখতে হবে যখন Q2 চার্জটাকে আমরা বি পয়েন্টে আনছি তখন Q1 চার্জটা এ পয়েন্টে ছিল, তার জন্য কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ছিল, যে জন্য আমাদের কিছু পরিমাণ এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হয়েছে, যেটা হলো কে Q1 Q2 ডিভাইডেড বাই R12। এখানে Q1 অ্যান্ড Q2 এই দুটো চার্জকে আনার পরে আমরা Q3 চার্জটাকে ইনফিনিটি থেকে আনতে টোটাল ওয়ার্ক ডানটা কী হবে? এখানে যখন আমরা Q3 চার্জটাকে আনছি তখন মনে রাখতে হবে এখানে Q1 অ্যান্ড Q2 চার্জগুলো এ অ্যান্ড বি পয়েন্টে আছে, তার জন্য এখানে ওয়ার্ক ডানেরও 2টা ভ্যালু আসবে, যেটা Q1 এর জন্য একটা ওয়ার্ক ডান করতে হবে অ্যান্ড Q2 এর জন্য আরেকটা ওয়ার্ক ডান করতে হবে। তো আমরা দেখে নিই Q1 এর জন্য কতটা ওয়ার্ক ডান করবে। Q1 এর জন্য ওয়ার্ক ডান করবে কে Q1 Q3 ডিভাইডেড বাই R13, যেখানে R13টা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন Q1 অ্যান্ড Q3 চার্জ। এখন Q2 চার্জের জন্য কতটা ওয়ার্ক ডান করতে হবে? Q2 চার্জের জন্য যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটা হলো কে Q2 Q3 ডিভাইডেড বাই R23, যেখানে R23টা হলো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস Q2 অ্যান্ড Q3। তো ইজিলি আমরা বলতে পারি এখানে যে Q3 চার্জটাকে সি পয়েন্টে আনতে ইনফিনিটি থেকে সি পয়েন্টে আনতে টোটাল ওয়ার্ক ডানটা কত? এটাকে যদি আমরা W3 দিয়ে লিখি তাহলে W3 ইজ ইকুয়াল টু কে Q1 Q3 ডিভাইডেড বাই R13 প্লাস কে Q2 Q3 ডিভাইডেড বাই R23। তাহলে Q1 Q2 অ্যান্ড Q3 চার্জকে ইনফিনিটি থেকে এ বি অ্যান্ড সি পয়েন্টে আনতে টোটাল ওয়ার্ক ডানটা কত হবে? এখানে টোটাল ওয়ার্ক ডানকে যদি আমরা W দিয়ে লিখি তাহলে টোটাল ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3। এখন আমরা যে ভ্যালুগুলো পেয়েছি W1, W2 অ্যান্ড W3 এর, এগুলি যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা দেখা যাবে যে W টোটাল ভ্যালুটা আমরা কত পাবো? W ইজ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই R12 প্লাস কে Q3 Q1 ডিভাইডেড বাই R13 প্লাস কে Q2 Q3 ডিভাইডেড বাই R23।
এখানে এই টোটাল ওয়ার্ক ডানটাই এই 3 পয়েন্ট চার্জ নিয়ে তৈরি সিস্টেমটার মধ্যে পটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকবে। সুতরাং এই 3টা পয়েন্ট চার্জ নিয়ে তৈরি সিস্টেমটির টোটাল পটেনশিয়াল এনার্জি U is equal to K Q1 Q2 divided by R12 plus K Q3 Q1 divided by R13 plus K Q2 Q3 divided by R23। এখন যদি কোনো একটা সিস্টেমের মধ্যে n নাম্বার অফ পয়েন্ট চার্জ থাকে তবে ওই সিস্টেমের পটেনশিয়াল এনার্জির জেনারেল এক্সপ্রেশনটা কীরকম হবে? তো এখানে আমাদের জেনারেল এক্সপ্রেশনটাতে আমরা সামেশন সিম্বল ইউজ করে আমরা ইজিলি লিখতে পারি, কারণ n সংখ্যক পয়েন্ট চার্জের জন্য প্রত্যেকটা পয়েন্ট চার্জের জন্য আলাদা আলাদা করে পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা লিখলে আমাদের অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমরা এটা সিম্পলিফাইড ওয়েতে যদি আমরা লিখতে চাই তাহলে এটাকে সামেশন চিহ্ন দিয়ে লিখবো আমরা। তাহলে এক্সপ্রেশনটা হবে পটেনশিয়াল এনার্জি U is equal to সামেশন K QI QJ ডিভাইডেড বাই RIJ, যেখানে I is equal to 1 to n and J is equal to 1 to n। আর এখানে কখনোই I is equal to J হবে না, অর্থাৎ I not equal to J। এখন আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা একটি ডাইপোলের মধ্যে যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি স্টোরড হবে তার এক্সপ্রেশন বের করব। দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ পটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল প্লেসড ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। প্রথমে আমরা কনসিডার করলাম যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ক্যাপিটাল E এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ফিগারে দেওয়া আছে। এখন আমরা একটি ডাইপোল নিলাম যার লেন্থ 2L এবং তার চার্জগুলি হলো +Q and -Q। ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে রাখা আছে। এখন তাহলে ডাইপোলটিতে একটি টর্ক কাজ করবে, অর্থাৎ ডাইপোলটি রোটেট করতে চেষ্টা করবে। তো ডাইপোল যখন রোটেট করতে চেষ্টা করে তখন তার মধ্যে একটা টর্ক কাজ করবে এবং টর্কের এক্সপ্রেশন আমরা আগের চ্যাপ্টার থেকে জানি, যেটা হলো টর্ক টাউ ইজ ইকুয়াল টু PE sin থিটা, যেখানে P হলো ডাইপোল মোমেন্ট অফ দ্য ডাইপোল অ্যান্ড E হলো ইলেকট্রিক ফিল্ড এবং থিটা হলো দ্য অ্যাঙ্গেল বিটুইন ডাইপোল অ্যান্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। এখন খুব স্মল বা এলিমেন্টারি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডি থিটা এর জন্য ডাইপোল দ্বারা যে ওয়ার্ক ডান হবে তা হলো dW ইজ ইকুয়াল টু টাউ ইন্টু ডি থিটা, অর্থাৎ টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমরা লিনিয়ারের ক্ষেত্রে কী ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আসবে টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সুতরাং আমরা যদি বসাই টাউ এর ভ্যালু তাহলে পাবো dW ইজ ইকুয়াল টু PE sin থিটা ডি থিটা। এখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের সাথে θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে ডাইপোলটাকে নিয়ে যেতে যে টোটাল ওয়ার্ক ডান করতে হবে তা হলো W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন PE sin থিটা ডি থিটা। এখানে যেহেতু আমরা স্মল এলিমেন্টারি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়েছি তার জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করেছি, যেখানে ইন্টিগ্রেশনের রেঞ্জটা হবে θ1 থেকে θ2। এখন ইন্টিগ্রেশন করার পর আমরা দেখতে পাবো যে ওয়ার্ক ডানের ভ্যালু বেরিয়েছে PE cos θ1 মাইনাস cos θ2। এখানে মনে রাখতে হবে ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড উভয়ই একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আমরা যে ওয়ার্ক ডান এক্সপ্রেশনটা পেয়েছি সেই ওয়ার্ক ডানই ডাইপোলটির মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, তাই পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কী হবে U ইজ ইকুয়াল টু PE হোল ইন্টু cos θ1 মাইনাস cos θ2। সাধারণত ধরে নেওয়া হয় যে ডাইপোলটি প্রাথমিকভাবে ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, অর্থাৎ পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে ডাইপোলটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ইলেকট্রিক ফিল্ডের সাথে যে কোনো একটি জেনারেল অ্যাঙ্গেলে নিয়ে যেতে ডাইপোলটির পটেনশিয়াল এনার্জি হবে U ইজ ইকুয়াল টু PE। এখানে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর ফাইনাল অ্যাঙ্গেলটা যে কোনো একটা জেনারেল অ্যাঙ্গেল, তার জন্য cos 90 ডিগ্রি cos θ1 জায়গাতে 90 ডিগ্রি মাইনাস cos θ, থিটাটা হচ্ছে একটা জেনারেল অ্যাঙ্গেল ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোলের। তো U ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম U ইজ ইকুয়াল টু মাইনাস PE cos θ। এখন পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটার ভ্যালুটা 180 ডিগ্রি হবে তখনই
পটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোল ম্যাক্সিমাম হবে। এখন পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনের মধ্যে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বসালে আমাদের ইউ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি বেরোবে পি ইন্টু ই, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি হবে ইউ ম্যাক্স ইজ ইকুয়াল টু পিই, যেখানে পি হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ দ্য ডাইপোল অ্যান্ড ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখন ডাইপোলের যে পজিশনের জন্য পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয় সেই পজিশনটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়ামের সময় ডাইপোল মোমেন্টের ডিরেকশন অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অপোজিট হয়। এখন পটেনশিয়াল এনার্জি কোন সময় মিনিমাম হবে, অর্থাৎ ডাইপোলটার পটেনশিয়াল এনার্জি মিনিমাম কখন হবে? ডাইপোলটির পটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, অর্থাৎ ডাইপোলটিকে ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালালি যদি রাখা হয়, অর্থাৎ ডাইপোল মুভমেন্টের ডিরেকশন অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একটাই হয়, তখন পটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়। তো সুতরাং পটেনশিয়াল এনার্জি মিনিমামের যে এক্সপ্রেশনটা বেরোবে সেটা হবে ইউ মিনিমাম ইজ ইকুয়াল টু মাইনাস পিই, কারণ কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। ডাইপোলের যে পজিশনের জন্য পটেনশিয়াল এনার্জি মিনিমাম হয় ডাইপোলের ওই পজিশনকে স্টেবল ইকুইলিব্রিয়াম বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যখন ডাইপোলটি ইলেকট্রিক ফিল্ডের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তখন ডাইপোলের এই পজিশনকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। এখন জিরো পটেনশিয়াল এনার্জি কখন হয়, অর্থাৎ ডাইপোলটার পটেনশিয়াল এনার্জি কখন 0 হয়? ডাইপোলটার পটেনশিয়াল এনার্জি তখনই 0 হবে যখন থিটাটা 90 ডিগ্রি হবে, কারণ এখানে ডাইপোল মুভমেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, এটাকে পরিবর্তন করা যাবে না। তো একমাত্র ডাইপোলের ওরিয়েন্টেশনটাকে পরিবর্তন করা যাবে, অর্থাৎ থিটাটাকে পরিবর্তন করা যাবে। তো যখন থিটাটা 90 ডিগ্রি হবে তখন কস থিটার ভ্যালু কত হবে? কস 90 ইজ ইকুয়াল টু 0 আমরা জানি, তখন পটেনশিয়াল এনার্জি কত হবে? 0। এই পটেনশিয়াল এনার্জি আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি। এখন ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো ডাইপোলটাকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম, তাহলে আমরা বলতে পারি ইনফিনিটি থেকে প্লাস কিউ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালালি আনতে ওয়ার্ক ডান যদি ডব্লিউ হয়, তাহলে ইনফিনিটি থেকে মাইনাস কিউ চার্জকে আনতে আমাদের ওয়ার্ক ডান হবে -W। তাহলে টোটাল ওয়ার্ক ডানটা কত হবে? প্লাস কিউ চার্জকে আনতে আমাদের ওয়ার্ক ডান হয়েছে +W অ্যান্ড মাইনাস কিউ চার্জকে আনতে আমাদের ওয়ার্ক ডান হয়েছে -W, তাহলে টোটাল ওয়ার্ক ডানটা হয়ে যাবে 0। আবার আমরা জানি যে এই ওয়ার্ক ডানটাই পটেনশিয়াল এনার্জির রূপে স্টোর থাকে, তাহলে যেহেতু ওয়ার্ক ডান 0 তাহলে পটেনশিয়াল এনার্জিটাও 0 হয়ে যাবে। অর্থাৎ ডাইপোলটা যখন ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার থাকে তখন পটেনশিয়াল এনার্জি 0 হবে।